হাই হ্যালো গাইস, তো এটা দেখতে পাচ্ছ যে আমরা ফুল মার্কস ক্যালকাটা হাইকোর্টের এলডি এর কোয়েশ্চেন পেপার। তো এটা 2019-এর কোয়েশ্চেন পেপার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারথমেটিক্সে 100 থাকে, ইংলিশে 100 থাকে, জেনারেল অ্যাওয়ারনেস বা জিকেতে 100 থাকে। তো আগের বার 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল 3 ঘন্টা সময় থাকে এবং 3টে পেপার থাকে, মানে 3টে পেপার একসাথেই থাকে, 3 ঘন্টা সময়। ডেসক্রিপটিভ পেপার এবং অ্যারথমেটিক 100, গ্রুপ এ, গ্রুপ বিতে ইংলিশ, গ্রুপ সিতে জিকে বা জেনারেল নলেজ। তো অ্যান্সার এনি 8, এনি 4। তো এখানে বলা আছে অ্যারথমেটিক্স গ্রুপ এ। তো গ্রুপ এতে টোটাল 12টা কোয়েশ্চেনের মধ্যে এখানে আমাদের 8টি কোয়েশ্চেন অ্যাটেম্প করতে হবে এবং ইস কোয়েশ্চেন্স ইজ 4 অর মোর। তাহলে এখানে একটা নিয়ম আছে, এবারের ফর্ম ফিল আপের সময় বলা ছিল যে 50% প্রিলিতে পেতে হবে। তো যারা 50% পেয়েছে বা 50 মার্কস পেয়েছে ন্যূনতম, তারা এই ন্যূনতম বা মিনিমাম রেঞ্জ 50 অবধি ধরা হয়েছে, টোটাল 2947 জন মেইনসের জন্য সিলেক্টেড হয়েছে। তো তাদের জন্যই বা 2947 জনকে, যেহেতু 291টি ভ্যাকেন্সি এবং তার 10 টাইম করলে হয় 2910 হয়, কিন্তু সে জায়গায় 2947, মানে 37 জন বেশি ডেকেছে, 10 টাইমেরও বেশি। তাহলে 10 টাইম বা 10 গুণের বেশি ক্যান্ডিডেট ডেকেছে, 10 গুণের থেকেও 37 জন বেশি ক্যান্ডিডেট ডেকেছে। তো আমরা এই পেপারটা সলিউশন করব এবং যে কয়টা বাকি থাকবেন নেক্সট দিন করব, যেহেতু 300 মার্কসের পেপার অনেকটাই লেন্দি। তো এটা আমরা ধাপে ধাপে করব। তো আজকে আমরা ম্যাথটা করার চেষ্টা করব এবং ম্যাথ কেমন এসেছিল সেটা। আর আগে হলো আমরা পেপারটা ওভারঅল দেখি। আর একটা ভালো কথা, যেমন এবারে 50% ছিল এনি ক্যাটাগরি, ফর দ্য এনি অফ দ্য ক্যাটাগরি 50% মার্কস ফর প্রিলি। আর এবার কিন্তু ইন্ডিভিজুয়ালস মার্কস রয়েছে, ন্যূনতম 40% করে পেতে হবে ইস গ্রুপ। তাহলে এখানে অ্যারথমেটিক 100, ইংলিশ 100, জিকে 100। তো এখানে 40 মানে সেকশনাল কাট আপও হবে ব্যাংকের মতন। তো এখানে কিন্তু যে ম্যাথে আমি 100 পেলাম, ইংলিশে আমি 0 পেলাম, আর জিকেতে আমি 80 পেলাম, তো 160 হয়, এই 120 হয়। তো ম্যাথে আমি 100 পেলাম, জিকেতে আমি 20 পেলাম, আমি কাট আপ তো ক্লিয়ার করে গেলাম, কিন্তু তারও হবে না, কারণ সে ইংলিশে 0 পেয়েছে। তো প্রতিটা সেকশানে যদি এরকমও হয় যে আমি ম্যাথে 60 পেয়েছি, ইংলিশে 20 পেয়েছি, জিকেতে 40 পেয়েছি, তো এটাও ক্যান্সেল হবে। তোমাকে এখানে প্রত্যেকটা সাবজেক্টে 40 বা প্রত্যেকটা গ্রুপে 40 করে পেতে হবে আউট অফ 100 মিনিমাম। 3টে গ্রুপে, কোনো গ্রুপে বেশি পেলাম, কোনো গ্রুপে কম পেলাম, এটা কিন্তু দেখবে না। তো পরীক্ষা দেওয়ার আগে এই রুলসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নোটিফিকেশানটা দেখবে যখন ফর্ম ফিল আপের সময় যে পিডিএফটা ছিল, সেই পিডিএফটা যদি আমার কাছে থাকে সেটা নিয়েও ভিডিও বানাবো। তো আগে আমরা একটু মেইনসের পেপার দেখে আসি কতটা সহজ ছিল 2019-এর পেপার। তো এটা হলো 2019 সালের ক্যালকাটা হাইকোর্টের এলডি এর কোয়েশ্চেন পেপার, ডেসক্রিপটিভ বা মেইনসের পেপার বলা যেতে পারে। তো এটা আমরা রিয়েল পেপার ডাউনলোড করেছি, এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ যে আগের বারের এলডিসির পেপার, ক্যালকাটা হাইকোর্ট এলডি মেইনস 2019। তাহলে মেইনস পেপার 2019-এর
এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপ, যেটা হলো জব গুরু টেলিগ্রাম, বা লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, বা আমার ইউটিউব চ্যানেলের যে মেইন যে পোস্ট আছে সেখানে যে খুঁজবে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই কোয়েশ্চেন পেপারের পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো যে কোনো জেরক্সের দোকানে যে, তারপরে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। তো এখানে ম্যাথ দেখো 8টা করতে বলেছে। ইচ সেকশন অ্যান্সার এনি 8 কোয়েশ্চেন্স অ্যান্ড ইচ কোয়েশ্চেন্স আর ক্যারি দ্য 4 মার্কস। কোয়েশ্চেন পেপার কিন্তু বাংলায় থাকবে না, কোয়েশ্চেন পেপার কিন্তু ইংলিশে থাকবে। এটাও একটা কোনো ব্যাপার নয়, যারা সিজিএল বা ব্যাংকিং এক্সাম দাও জানো যে তাদের কোয়েশ্চেন পেপার বাংলায় হয় না। তো এটা তোমরা ইংলিশেই অ্যান্সার দেবে, আশা করি কোনো সমস্যা হবে না। আর যারা অলরেডি ইংলিশে প্র্যাকটিস করো তাদের সমস্যা হয় না, যারা একটু বেঙ্গলিতে প্র্যাকটিস করো তারা কয়েকদিন 1 মাস এটা ভালোভাবে প্র্যাকটিস করো। তো এখানে যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু সামান্য ডিসকাস করব যে কেমন টাইপের কোয়েশ্চেন এসেছিলো। আর পেপার তো এমনি ইজি থাকে, কোনো ভয়ের কোনো কারণ নেই। তো ফার্স্টে আমি দেখো অঙ্ক থেকে কোন সেকশন থেকে ম্যাথ দিচ্ছে বা কোন জায়গাটা আমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সেটা জানা খুবই দরকার। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস মানে যে কোন সেকশন থেকে কোয়েশ্চেন বেশি আসে সেই সেকশনটার উপরে আমরা জোর দিই বেশি করে। এবং তোমরা যদি চাও যে ক্যালকাটা হাইকোর্টের মেন্সের মেন্সের জন্য ম্যাথ বা জিকে যদি করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কে কোনটা চাও। তো আমি আশা করি ম্যাথটা করিয়ে দেবো মেন্সের জন্য, কোনো চাপ নেই। তো এখানে দেখা যাচ্ছে ইন এ রেগুলার উইকস দেয়ার আর 5 ওয়ার্কিং ডেজ অ্যান্ড ফর ইচ ডে দ্য ওয়ার্কিং আওয়ার্স ইজ 8। এ ম্যান গেটস 2.4 রুপিস মানে 2 টাকা 40 পয়সা পার আওয়ার্স ফর রেগুলার ওয়ার্ক অ্যান্ড আরএস 3.20 পার আওয়ার্স। যদি কেউ ওভার টাইম কাজ করে সেই ওভার টাইমের হিসাব অনুযায়ী পার ঘন্টায় সে 3 টাকা 20 পয়সা পাবে। আর রেগুলার বেসে যে 8 ঘন্টা কাজ হয় সেটাই পাবে 2 টাকা 40 পয়সা। কতটা ইজি কোয়েশ্চেন, আমি সলিউশন করে দেবো। এই ধরনের কোয়েশ্চেন দেখবে ক্লাস 8এও রয়েছে, যে এই কোয়েশ্চেন সরি 8এ নয়, ক্লাস 4এও আমি করাই। হ্যাঁ, তো ক্লাস 4 যে বেঙ্গলি মিডিয়াম রয়েছে তাদের কিন্তু এই প্রথম যে কোয়েশ্চেনটা সেটা আছে। ইফ হি আর্নস RS 432 in 4 weeks, then how many hours does he work for? তাহলে সে কত ঘন্টা কাজ করেছিল যদি 432 টাকা হয়। তো চলো আমরা একটু সলিউশনে যাই। তো ফার্স্টে আমরা এখানে এটা বের করে নেব। 8 ঘন্টার বেসিক্যালি সে 5 দিনে টোটাল কত ঘন্টা, তাহলে 5 8টা 40। এটা লিখে করতে হবে, ইংলিশে এখানে দেওয়া আছে, লিখতে হবে দ্য 5 ওয়ার্কিং ডেজ ইচ অফ ডে the working hours are 8, so the total working hours is বা are 40 hours। এইটুক লিখতে হবে। আমি মুখে মুখে বলে দেবো যে কীভাবে লিখতে হয় এবং কীভাবে ডেসক্রিপটিভ। এটা তো আর শর্টকাট নয় যে অ্যান্সার বের করে টিক মার্ক করতে হবে। এখানে ডেসক্রিপটিভ ইজ কোয়েশ্চেন্স হ্যাজ ক্যারি দ্য 4 marks. So what I will the represent or the questions answer I will discuss about all details. তো এখানে আমার লিখতে হবে the total working hours is 40 hours বা 40 total hours is যখন লিখছো তখন 40 লিখলেই হবে। 40 বেরোলো আমার। তো is hour the earn বা হি বা শি গেট, এখানে ম্যান আছে তাহলে হি গেটস। এখানে গ্রামাটিক্যালিও দেখতে হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টসে ভার্বের সাথে এস বা ইএস। তো ম্যাথ হলেও কিন্তু গ্রামাটিক্যালি দেখে। তো এখানে হি গেটস দ্য টোটাল 5 day ওয়ার্কিং আওয়ার্স ইন 40 hours বেরিয়েছে, তাহলে হি গেটস ইন 5 days
ইন 8 আওয়ার্স ইকুয়াল টু লিখতে হবে 40 ইন্টু 2.40, এটা গুণ করে যা বেরোবে সেটা এটার থেকে মাইনাস করলে আরও যেটুকু পড়ে থাকবে সেটা আমি কি বের করব, ওভারটাইম আওয়ার ইকুয়াল টু লিখতে হবে যা বাকি থাকবে মাইনাস করার পরে এটা বেরোনোর পরে সেটা 3.20 দিয়ে ভাগ করলে টাইমটাও পাওয়া যাবে। আর এই 40 আওয়ার তো টোটাল, তাহলে টোটাল সে কত ঘন্টা কাজ করেছিল, তাহলে 40 প্লাস যে আওয়ারটা বেরোবে সেটা এর সাথে যোগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। খুব ইজি ছিল, যে খুব টাফ পেপার হয়েছে তা নয়, 100-এ 100 তোলা যায় ম্যাথে। তো এখানে আমি একটু গুণ করব, কি যে 4 দিয়ে গুণ করি, 4 4 16, হাতে আছে 1, 4 2 8 আর 1 9, আর দুটো শূন্য বসবে, এর একটা শূন্য। আচ্ছা, তাহলে দুটো শূন্য বসলে ডেসিমেল উঠে যাবে, তাহলে 96 টাকা মাইনাস যাবে। তাহলে 432 থেকে আমি 96 মাইনাস করব। তো আমরা 2.40-রে 40 দিয়ে যখন গুণ করছি এমনি দশমিক উঠে যাবে, 4 4 16, 4 2 8, 96। তাহলে 432 থেকে যদি 96 বাদ করা যায়, তাহলে এভরি আওয়ারে যদি 2.40 হয়, তাহলে 40 আওয়ারে আমাদের কত বেরোলো, 50টা 40, আর সেই 40 দিয়ে আমরা পার আওয়ারে যে নর্মাল ডে 8 ঘন্টা পর্যন্ত যখন কাজ করবে তখন সে 2.40 হবে, আর 8-এর পরের থেকে তার 3.20 অ্যাড হবে। তো আমি নর্মাল 40 দিনের বের করে টোটাল থেকে যেটা দেওয়া আছে সেটা থেকে মাইনাস করে যা বেরোবে সেটাকে 3.20 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে দ্য ওভারটাইম আওয়ার। আর ওভারটাইম আওয়ার প্লাস নর্মাল আওয়ার করলে পেয়ে যাবো টোটাল আওয়ার। তাহলে 6 6 12, হাতে আছে 1, 10 10 যদি হয় তাহলে 3, হাতে আছে 1, মানে হলো 336। এবার বেরোলো কি, বিয়োগ করে 336 আছে। এবার 320 দিয়ে আমাকে ডিভিজিবল করতে হবে, তাহলে ডেসিমেল তুললাম, 100 গুণ করলাম, 0 0 কাটলাম, তাহলে 32 দিয়ে ট্রাই করে দেখি যে 32 একে 32, ওহো এখানে আবার বলা আছে there are 5 working days and for each day the working hours is 8। এখানে বলা আছে সে 432 টাকা কামিয়েছে 4 উইকসে। তাহলে এটা 5 দিনে যদি সে 3 দিন, তার মানে সে ছুটিতে থাকে। 5 ওয়ার্কিং ডেজ রেগুলার উইক, তার মানে এখানে 40-এর সাথে আবার কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। কারণটা বলছি, একটা উইকে সে 5 দিন করে কাজ করে, আর নর্মাল 8 ঘন্টা করে তার কাজ করার কথা ছিল। 8 ঘন্টা অবধি কাজ করলে সে 2 টাকা 40 পয়সা পাবে, আর তারপরে 8 ঘন্টার পরে যদি 9তম ঘন্টা আসে সেখান থেকে যত ঘন্টা কাজ করবে, তাহলে 9 ঘন্টার পর থেকে 8 ঘন্টার পর থেকে সে 3 টাকা 20 পয়সা করে পাবে। তাহলে আমার নর্মাল ডে যদি 5 দিনে 40 আওয়ার হয়, তাহলে 4 উইকে কত হবে, আরও 4 গুণ 160, তাহলে 160 হবে। তাহলে হলো 96-এর সাথে যা বেরিয়েছিল তার সাথে 4 গুণ করলেই হবে, কারণ এটা 1 উইকের টাকা বেরিয়েছিল, তাহলে 4 উইক বলা আছে, ওই জন্যেই একটু বেশি অ্যামাউন্ট হচ্ছিল। তাহলে 4 ছক 24, হাতে আছে 2, 4 নং 36, 36 আর 2 কত, 4 নং 4 ছক 24, 4 নং 36, 38। তাহলে 384 টাকা সে 4 উইকে নর্মাল ওয়ার্কড, মানে 8 ঘন্টা করে কাজ করে কামিয়েছে। তাহলে কত বেরিয়েছিল, 96 ইন্টু 4, 4 ছক 24, হাতে আছে 2, 4 নং 36, 384 টাকা। তাহলে 384 টাকা 432 থেকে মাইনাস করলে বেরিয়ে যাবে 384 টাকা, মানে 384 rupees and 432 rupees and সাবস্ট্রাকশন 4 and 2 8, হাতে 1 ক্যারি করছে, 8 আর 1 9, 9 আর 4 13, হাতে 1 ক্যারি করছে,
4 শূন্য, তাহলে 48 রুপিস বেঁচে আছে। তাহলে ওভার টাইম পাওয়া যাবে এখান দিয়ে। তাহলে ওখান দিয়ে আমার কত বেরিয়েছিল 160 আওয়ার। আর এখানে কি চাইছে, দেন হাউ মেনি আওয়ার ডাজ হি ওয়ার্কস ফর। তাহলে এইবার হলো আমাকে 3.20 দিয়ে কাটাকাটি করতে হবে। 100 ডেসিমেল উঠে গেল, 0 কাটলো, তারপরে 32 দিয়ে কাটাকাটি হবে। 4 হ্যাঁ 4 32 বা 6 48, 3 2 6, তারপরে হলো 2 2 4, 2 আবার কাটবে 5। তাহলে এখানে 15 আওয়ার বেরিয়ে গেল। আর ওখানে 160 আওয়ার বেরিয়েছিল, কারণ 50টা 40 আর এখানে 4 উইক মানে হলো 160। 40 আর 4 গুণ করলে 160, আর এখানে বেরিয়েছে আমার কত 15 আওয়ার। তাহলে 160 প্লাস 15 করো, 160 প্লাস 15, তাহলে এটা হয়ে যাবে হলো 175 আওয়ার্স সে কাজ করেছিল। তো এইভাবে অঙ্কগুলো আমি করে দেবো। তাহলে অ্যান্সার বেরোলো প্রথমটার হাউ মেনি ডেজ হি ওয়ার্কস। তাহলে হি ওয়ার্কস লিখতে হবে, যেহেতু ডাজ আছে। হি ওয়ার্কস থার্ড পারসন সিঙ্গুলার আছে, ওই জন্যই ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে হি ওয়ার্কস ইন 175 ডেজ। তাহলে হি ওয়ার্কস 175 hours in 4 weeks। তাহলে ওভার টাইম সে কত ঘন্টা কাজ করেছে আমার বেরিয়েছে। ওভার টাইম দিত যদি অ্যান্সার, তাহলে 15 আওয়ার্স অনলি। আর সে নর্মাল যে 8 ঘন্টা করে কাজ করেছে 4 উইক, কত 160। আর 4 উইকে তার নর্মাল ওভার টাইম কত হয়েছে 15 বেরিয়েছে। টোটাল তার কত, এখানে টোটাল আওয়ার চেয়েছে। যদি বলতো অনলি ওভার টাইম আওয়ার্স ইন 4 উইকস, তাহলে 15 আওয়ার্স। যদি চাইতো নর্মাল আওয়ার ওয়ার্কিং 4 উইকস 5 ডে ইন আ উইক, তাহলে 5 ডে 40। আর এখানে তাহলে এইভাবে আমাদের সিস্টেম ওয়াইজ করে বের করতে হবে। এ পার্সনস ইজ বোরো, এটা কম্পাউন্ড না সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে, খুবই সহজ একটা অঙ্ক। 502 years 4 persons per simple interest, he immediately lends another person's percentage per annum for 2 years। তাহলে he immediately lends it, সে এটা ধার নিয়েছে another persons dash persons per annum 2 years, find his gain in other transaction per year। তাহলে a persons borrow 5,002 years 4 persons was simple interest, he immediately lends it to another persons what a persons per annum for 2 years। তাহলে সে 2 বছরে তাহলে 5,000 টাকায় তাহলে একজন ব্রো নিয়েছিল বা ধান নিয়েছিল, আবার সে আরও আরেকজনকে কত টাকায়
এখানে পার্সেন্টেজটা দিইনি, মানে একই পার্সেন্টেজ বলতে হয়েছে, সেটাকে একই পার্সেন্টেজ দিয়েছে। তাহলে 1 বছরে তার কত লাভ হবে, টুইস্ট আছে। তাহলে একজনকে 2 বছরের জন্য এত দিয়েছে, আবার ইমিডিয়েটলি লেন্ডস ইটস মানে একই অ্যামাউন্ট অ্যানাদার পার্সনস ফর 2 ইয়ার্স, ফাইন্ড হিজ গেইন ইন ট্রানজ্যাকশন পার ইয়ার। তাহলে এখানে একটা টুইস্ট লুকিয়ে আছে। কি টুইস্ট? দুটো পার্সনসকেই দিচ্ছে একই অ্যামাউন্ট, একই ইন্টারেস্ট এবং একই ইয়ারের জন্য, কিন্তু চাইছে আমার 1 ইয়ার। কিন্তু দুইজনের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কি হবে, 2 বছরে একজনের জন্য যা হতো, এখানে দুইজনের জন্য 1 বছরে সেই ইনকাম হবে। এটা আমরা বুঝে গেছি। তাহলে এখানে 1 বছরের ট্রানজ্যাকশন চাইছে, কিন্তু বের করব আমার কি, প্রথমটার 2 বছর বের করলে হতো, বা আলাদা করে আবার বের করা যায় যে ফার্স্ট পার্সনের জন্যে 1 ইয়ার ধরবো, পার্সেন্টেজ 4 ধরবো, বাই 100 করব। এটা যা বেরোবে সেটাকে দ্বিতীয় পার্সনের ক্ষেত্রেও তাই বেরোবে, ওই জন্যে 2 দিয়ে গুণ করব, যে দুইজনের জন্যে। তাহলে অ্যান্সারটা বের করে নেওয়া যায়। 2 শূন্য কাটলাম, 50 থেকে গেল। তাহলে 4 50 100, আচ্ছা 4 50 200, 4 5 20। তাহলে 200 ইন্টু 2 মানে 400 টাকা। তাহলে তার 1 বছরে লাভ হবে কত? 1 বছরে 200 টাকা বেরিয়েছে। 50 ইন্টু 4, 4 5 20, 200 টাকা ইন্টু কত? 2। যেহেতু দুইজন পাবলিক রে একই টাকা একই পার্সেন্টেজ এবং 1 বছরের জন্যে তার বের করতে হবে, 2 বছর করে দেওয়া ছিল। তাহলে তার আলটিমেট লাভ হলো কিন্তু 400 টাকা। আর একজনের যদি 1 বছর আসতো তাহলে 200 হতো, কিন্তু দুইজনের দিয়েছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত? 42 দাগের অ্যান্সার হয়ে যাবে কত? 400 টাকা তার গেইন হয়েছে। হি গেইনস ইন ট্রানজ্যাকশন পার ইয়ার 400 রুপিস। তারপরেরটা, দ্য এভারেজ নাম্বার visitors of library 4 days and for a week was 58. Average number of the visitor of library in the first 4 days of a week was 58. The average of second, third and fourth and fifth days was 60. If the number of the versions first and fifth days were 8:9, then what is the number of the versions on the fifth day of the library? তাহলে বলেছে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে উইকের প্রথম 4টে দিন সে এভারেজ ছিল 58, কিন্তু পরের যে 2 3 4 5, তাহলে প্রথম 4টে দিন এখান দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। প্রথম 4টে দিন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে লিখতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ডে তার এভারেজ ছিল 58। তাহলে 58-এর 4 দিয়ে মাল্টিপল করতে হবে। 4 8 32, 2 হাতে আছে 3, 4 5 20 আর 3, তাহলে 232 ডে হচ্ছে, 232 হচ্ছে তার এভারেজ ভিজিটর, মানে 232 জন হচ্ছে প্রথম 4 দিনের জন্যে। পরে 5 দিনের আছে 2 4, পরের 4 দিনে আছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে এখান দিয়ে আমার কার্ডটা বেরিয়ে যাবে, ফার্স্ট ডে ভিজিটরেরটা বেরিয়ে যাবে, ফার্স্ট ডে ভিজিটরেরটা পেয়ে যাবে। কারণ 1 2 3 4 তোমার হলো 4 অবধি। তাহলে এখানে পড়ে থাকবে ফার্স্ট আর ফিফথ পড়ে থাকবে, যেহেতু 2 3 দুইজনের মধ্যে কমন থাকছে, 2 3 4 অবধি কমন থাকছে। তাহলে সেকেন্ডেরটার থেকে যদি ফার্স্টের প্রথমটা বাদ দেওয়া যায়, তাহলে 2 3 1 2 3 4, তাহলে শুধু ফিফথ পড়ে থাকবে। তাহলে ফিফথের জনেরটা পাওয়া যাবে। তাহলে দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ ভিজিটর অন দ্য 5 days অফ লাইব্রেরি? তাহলে 1 2 3 4 5, 2 3 4
5, তাহলে 60-রে 4 দিয়ে গুণ করো 240, 240 মাইনাস 232 করো কত হয় 8 হয়। তাহলে 8 বেরোলো হলো 5th ডেজ ভিজিটর, তাহলে 8ই বেরোলো। এবার বলা হয়েছে ইফ দ্য নাম্বার অফ ভিজিটর ইজ, তাহলে 240, 4 ছক 240, আর এখানে বেরিয়েছিল হলো 2 কম, মানে হলো 4 2 8, ডিফারেন্স বেরোবে 8। এই ডিফারেন্স যদি 8 বেরোয় তাহলে এখানে আমার চারশো 32, 4 5 20, 232, আর টোটাল এখানে ছিল কত 240। তাহলে 5th ডেতে 8 জন এসেছিল, 5th ডেতে 8 জন এসছে। If the number of the visit none of the first and fifth were in the ratio 8:9, আচ্ছা তাহলে এগুলো অঙ্ক, এগুলো পরে আমি করে দেবো, চাপ নেই। আর এখানে দেখো ইংলিশের আছে, ইংলিশের পেপারটাও দেখে নাও। এখানে প্রেসি ভ্যালু অফ দ্য নিউজ পেপার এসে লিখতে বলেছিল 350 ওয়ার্ড, দুটো এসে ছিল, তার মধ্যে ভ্যালু অফ নিউজ পেপারটা খুবই ভালো। ওয়াটার কনজারভেশন বা আমাদের জল কীভাবে সংরক্ষণ করতে হবে সেটা, এর উপরে 350। তো নিউজ পেপার আজকের দিনে খুবই ইম্পর্টেন্স। আমরা বিভিন্ন ইম্পর্টেন্স নিউজ বা কোথায় কোন জায়গায় কী ঘটনাবলী ঘটছে বা আমাদের সেগুলো, এছাড়াও আমরা বিভিন্ন খেলাধুলো সমস্ত কিছু এবং কোনো ঘটে যাওয়া ঘটনা যেটা আমাদের আউটসাইড অফ দ্য এরিয়া, আমরা যে কোনো জায়গার কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এই নিয়ে একটা ইম্পর্টেন্স লিখতে হবে। আর ওয়াটার কনজারভেশন কারণ কি, জল আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেখানে 96% হলো কি নন পোর্টেবল আর পোর্টেবল ওয়াটার 4%। তো এই 4% পোর্টেবল ওয়াটারের 1% আমরা কি করি, 1% আমরা খাওয়ার জন্যে থাকে, 4%-এর মধ্যে 1% খাওয়ার উপযুক্ত, তার মধ্যে আবার 0.99 কত 3% হলো কি ফ্রিজিং আছে, ফ্রিজিং ওয়াটার মানে হলো বরফ জমে আছে কোথায়, পোলার বা পাহাড়ের ওই দিকটায়। আর 1% আমাদের খাওয়ার জন্য আছে, কিন্তু সেই 1% আমরা কি করি, বিভিন্ন রকমভাবে নষ্ট করছি, তাই আমাদের জল আর প্রেসি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এই যে এখানে টেকনো refers to make the work easier and more productive when the science is the concern with the understanding, এরকম এসেছিল। তো ইংলিশও যথেষ্ট ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে এগুলো গেল প্রেসি দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হয়, তার মানে ওগুলো কিন্তু মার্কস খুবই কোয়েশ্চেন কম থাকে, কিন্তু মার্কসটা এদের ডিস্ট্রিবিউশনটা মানে 50-50 100 ধরেছে, মানে এসেতে 50 প্রেসিতে 50, সেইভাবেই হতে পারে। এখানে গ্রুপ সিতে দেখা যাচ্ছে যে 21টা কোয়েশ্চেন আছে, তোমার 50 × 21 করেছে, 100 করেছে, 50 × 2 হবে, 21 কেন লিখেছে, এই 1টা হবে না, 50। তো 50টা কোয়েশ্চেন আছে, এখানে 2 মার্কস করে, ফুল মার্কস 100। তো এখানে দেখো প্রথম দেওয়া আছে হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে লার্জেস্ট আইল্যান্ড আমরা জানি গ্রিনল্যান্ড। এশিয়াটিক লায়ন ফাউন্ড ইন গুজরাট, হু ইজ দ্য ফাউন্ডার ইজ নোবেল প্রাইজ অ্যালফ্রেড নোবেল। যেহেতু তিনি কি করেছিল, বোম আবিষ্কার করেছিল, বোম বিস্ফোরণের জন্যে 10,000 মানুষ মারা যায়, তাই তার সমস্ত উপার্জিত টাকা একটি ব্যাংকে রেখে যায়। এটা আমরা জানি কোথায় দেয় নোবেল প্রাইজ,
সুইডেনের স্টকহোম, আর শান্তি পুরস্কার পিস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় নরওয়ের ওসলাতে। তো এটা আমরা জানি যে আলফ্রেড নোবেল তিনি একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট ছিলেন। তো তার নাম অনুসারে এটা দেওয়া হয়, যেহেতু তার অর্জিত সমস্ত সম্পদ কটা ডিপার্টমেন্টে দেওয়া হয়, টোটাল 6টা। প্রথমে 1969-এর আগ অবধি 5টা ডিপার্টমেন্টে দেওয়া হতো, 1969 থেকে ইকোনমিক্সে অ্যাড হয়। এটাও পরীক্ষায় আসে, কিন্তু এটা ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, সেই জন্য আমি সব ইন ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তাহলে 1969 থেকে ইকোনমিক্সে দেওয়া হয়। এই 1969 আমাদের দেশে হোয়াইট রিভলিউশন হয়েছিল, শ্বেত বিপ্লব হয়েছিল। হ্যাঁ, শ্বেত বিপ্লব হয়েছিল, এটাও দেখবে এখানে আছে শ্বেত বিপ্লব। 1969 আরও 1969 খুব ইম্পর্টেন্স একটা। এই সময় ভারতবর্ষে ব্যাংকিং মার্জ হয়েছিল 14টা ব্যাংকের। আরও অনেক কোয়েশ্চেন আসে যে 1966 সাল থেকে 1969 সাল অবধি আমাদের অ্যানুয়াল প্ল্যান চলছিল বা হলিডে প্ল্যান চলছিল, যেহেতু থার্ড প্ল্যান কী হয়েছিল, লস হয়েছিল। কারণ এই সময় 5টা ঘটনা ঘটে যায়। নেহরু মারা যায়, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান, দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, এবং চায়না পাকিস্তানের সাথেও যুদ্ধ হয় থার্ড 5 ইয়ার প্ল্যান চলাকালীন, ড্রট হয়, খরা দেখা দেয়। এই সমস্ত কারণে কৃষির উপর জোর দেওয়া সত্ত্বেও কিন্তু জিডিপি ওই থার্ড 5 ইয়ার প্ল্যানটা সাকসেসফুলি হয় না। ওই জন্যে 3 বছর কী করে রাখায়, হোল্ড করে রাখায় বা হলিডে। এই সময় একটা রুলস চালু হয় অ্যানুয়াল প্ল্যান বলে 3 ইয়ারের জন্যে, 1966 থেকে 1969। যাই হোক, এইসব পরে আলোচনা করা যাবে। তারপরে আসা যাক ইন্ডিয়াস ফার্স্ট এভার ন্যাশনাল পুলিশ মিউজিয়াম will be established in which city, who is a father of milk revolution in India। এই যেটা বলছিলাম 1969 সালে আমাদের এখনও কিন্তু ওয়ার্ল্ডে মিল্কের যে প্লেস রয়েছে সেটা ইন্ডিয়া ফার্স্ট নম্বরেই আছে এখনও পর্যন্ত। তাহলে ভার্গেস কুরিয়ান্স হোয়াইট রিভলিউশনের ফাদার অফ দ্য হোয়াইট রিভলিউশন। তো একটা আসলে আরেকটা রিলেটেড আসছে দেখা যাচ্ছে। তারপরে দেখো, হু ইজ দ্য লংগেস্ট সার্ভিং দ্য চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া। তো আমরা জানি আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে একজনই, সে কে ছিল, যে সিপিএম, যে বুদ্ধদেব ভট্টাচার্য, সে কিন্তু দীর্ঘ 30 বছর রাজত্ব করেন বা সিএম হিসাবে থাকেন। Wild Sanctuary in which state? Impal is the capital city of which state? Impal। তাহলে ইম্পল কোন জায়গাকার ক্যাপিটাল আমরা জানি, তাহলে মেঘালয়া। তারপরে হু ক্রেডিট উইথ দ্য ইনোভেশন অফ দ্য লাইট বাল্ব। তাহলে কে লাইট বাল্ব আবিষ্কার করেছিল? ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু উইন দ্য নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ প্রথম উইমেন কে জয়ী লাভ করেন? তাহলে মেবি কুরি বা ভার্গেস কুরি, যে হলো নোবেল পেয়েছিল, যার নাম অনুসারে। কারণ কি, একমাত্র মেয়ে মানুষ যে ফিজিক্স কেমিস্ট্রি দুটোতেই পেয়েছিল এবং প্রথম মেয়ে। হু ওয়াজ দ্য ফার্স্ট পারসনস টু গো টু দ্য স্পেস। সব হলো দেখবে ফার্স্ট মহিলা, ফার্স্ট কি পুরস্কার, ফার্স্ট। তাহলে এই রিলেটেড স্ট্যাটিক জিকে দেখা যাচ্ছে বেশি দিয়েছে। দ্য ওল্ডেস্ট মিউজিয়াম অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। তাহলে ওল্ডেস্ট মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, এটা কোথায় রয়েছে সেটা জানতে চাইছে। হোয়াট ওয়াজ দ্য রুট অফ দ্য ফার্স্ট ট্রেন রান ইন ইন্ডিয়া? হোয়াট ওয়াজ দ্য রুট? আচ্ছা, সেটা আমরা জানি কোথায়, মুম্বাই টু থানে। মুম্বাই টু থানে, এটা 1853 সালে 16ই এপ্রিলে লর্ড ডালহৌসির সময় কিন্তু এটা হয়েছিল 3 বগির ইঞ্জিন, যেটা মুম্বাই থেকে থানে অবধি গেছিল। দেখো সব কিন্তু প্রথম দিচ্ছে।
হু ইজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস ইন ইন্ডিয়া? তাহলে ফার্স্ট চিফ জাস্টিস ইন ইন্ডিয়া কে ছিল সেটা তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, তারপরে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? গভর্নর জেনারেল বলেছে, তাহলে শুধু যদি গভর্নর থাকতো তাহলে কে হতো? তাহলে গভর্নর অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং নাকি তারপরে হুইচ প্লেস ইজ নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য মিড নাইট অফ সান? তাহলে নরওয়ে মিড নাইট অফ দ্য সান বা মধ্যরাতে মধ্য দিন হয় কোন জায়গায়? আচ্ছা, ইন্ডিয়ার লংগেস্ট রোড রেল ব্রিজ ইজ লোকেটেড ইজ হুইচ স্টেট? তাহলে সমস্ত কিছু দেখা যাচ্ছে লংগেস্ট, ফার্স্ট, প্রথম, এইগুলো রিলেটেড দিচ্ছে। হুইচ ইজ দ্য ইয়ংগেস্ট স্টেট ইন ইন্ডিয়া? সবথেকে মানে সবথেকে ইয়ংগেস্ট বা অল্প বয়স কার? তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। লাস্টে কোন স্টেটটা হয়েছে? যেটা আমরা জানি অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছে যে স্টেটটা, হ্যাঁ, যে ওইটা অন্ধ্রপ্রদেশ ভেঙে যেটা হলো তেলেঙ্গানা হবে ইয়ংগেস্ট। স্টেট থেকে বেশি দিচ্ছে, স্ট্যাটিক জিকে কিন্তু বেশি দিচ্ছে। ওয়েন ডিড দ্য সিকিম বিকাম এ পার্ট অফ ইন্ডিয়া? কখন ইন্ডিয়ার পার্ট হলো সিকিম? তো এই ফার্স্ট আর লংগেস্ট আর ফার্স্ট সব জায়গায় দেখো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, তার মানে প্রথম সুপ্রিম কোর্টের জাস্টিস আবার রিপিট হয়েছে। লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া রাজস্থান, এরিয়া ওয়াইজ বলা আছে রাজস্থান। তো কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে মেন্সে ব্ল্যাক প্যাগোডা উড়িষ্যায় রয়েছে, যেটা আমরা জানি কোণার্কের সূর্য মন্দির বা ব্ল্যাক প্যাগোডা নামে জানে। হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার সব থেকে পুরাতন সিটি কোনটা? তো যেহেতু কোর্টের একটা বিষয়বস্তু, এই জন্যই সব দেখো ওল্ডেস্ট, ফার্স্টেস্ট, লংগেস্ট, লার্জেস্ট এইগুলো স্ট্যাটিক জিকেই ভরিয়ে দিয়েছে। ওল্ডেস্ট ল কলেজ ইন এশিয়ার সব থেকে পুরাতন ল কলেজ। তো এই রিলেটেড আর্টসে যখন এই রিলেটেডগুলো পড়ে গেলে মনে হয় 100% সে সিলেকশন পাবেই পাবে। তারপর কারেন্ট অ্যাফেয়ার রিলেটেড অলিম্পিয়া হয়ে গেছে, তাহলে এবার 2023-এর অলিম্পিয়ার সম্পর্কে একটু পড়ে যাবে। হ্যাঁ, বা আমাদের হোম মিনিস্টার, হু ইজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? সর্দার বল্লভভাই প্যাটেল ছিল হোম মিনিস্টার। বা ঠিক আছে, লার্জেস্ট কী লেখা আছে এটা? লার্জেস্ট, লংগেস্ট, ফার্স্ট এইগুলোই দিয়েছে। লার্জেস্ট, তারপরে হু হ্যাজ দ্য গোল্ডেন বল উইনার ইন দ্য লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ? লাস্ট কে সোনার জুতো পেয়েছিল মনে করে দেখো? মেসি পেয়েছিল নাকি না এমবাপে? তাহলে হলো মেসি পেয়েছিল গোল্ডেন বল আর গোল্ডেন বুট পেয়েছিল এমবাপে, মানে ফ্রান্সের ক্যাপ্টেন যে ছিল। ও আচ্ছা, লাস্ট ফুটবল ওদের সময় 2019-এ, আর আমাদের যেটা হয়েছে 2023-এ বা 24-এ যে ফুটবল হলো সেখানে কিন্তু এমবাপে পেয়েছিল গোল্ডেন বল, পেয়েছিল আমাদের মেসি। দ্য প্লেগ্রাউন্ড অফ দ্য বেসবল ইজ নোন অ্যাজ ড্যাশ? হ্যাঁ, বেসবলের প্লেগ্রাউন্ডকে কি বলে? ন্যাশনাল মিউজিয়াম ইজ লোকেটেড অ্যাট? সেটা আমাদের কোথায় আছে ন্যাশনাল মিউজিয়াম? দিল্লিতে। রেফ্রিজারেটর কমনলি ইউজ ফর দ্য ডোমেস্টিক রেফ্রিজারেটরস ইজ দ্য পাস। তারপরে দেখো হুইচ, এইগুলো তোমরা পড়ে যাবে। হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি? তো দেখা যাচ্ছে যে স্ট্যাটিক জিকে দিয়েছে, তো এখানে আমাদের স্ট্যাটিক জিকেটা বেশি করে পড়তে হবে। তো এখানে আমি ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, যেহেতু 300 মার্কস আর অঙ্ক করতে গেলে একটু টাইম তো লাগেই। তো আমি এই বাকি যে অঙ্কগুলো রয়েছে সবাই সাবস্ক্রাইব করে রাখো। আর আমি এই অঙ্কগুলো পরে সলিউশন করে দেবো, যেহেতু সমস্তগুলো দেখাতে গেলে ইংলিশ, জিকে, ম্যাথ সব করতে গেলে অনেক সময়ের দরকার। 3 ঘন্টা এখানে দেখো এক্সামের সময় 3 ঘন্টা লাগে,
আর এখানে বোঝাতে গেলে তো আরও একটু সময়ের দরকার। তো আমি এখানে ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে বলে এখানে শেষ করলাম। তো কার কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব, আর যারা পাস করেছে তাদের কাছে ভিডিওটা দিয়ে দাও, আর যারা পিডিএফটা পেতে চাও তাদের অবশ্যই আমার জব গ্রুপ যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা লিঙ্কে ক্লিক করে চলে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক অবশ্যই থাকবে, বা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে। যদি ডিসক্রিপশানে লিঙ্ক না পাও তাহলে আমার মূল যে ইউটিউব চ্যানেল সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও এবং সেখানে এই কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে।